আসসালামু আলাইকুম। আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি নাগরকোট, নেপালে। আজকে হচ্ছে নেপালে আমার দ্বিতীয় দিন। ৬টার দিকেই ঘুম ভেঙে গিয়েছে। তো এখন বাজে 8:30। রেডি হয়েছি, ব্রেকফাস্ট করতে যাব। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘ দেখা যাচ্ছে। মেঘে একদম সব কিছু ফগি হয়ে যাচ্ছে, ভিউটা তেমন দেখা যাচ্ছে না। তো আপনাদেরকে একটু মেঘ দেখাই। সকালের মেঘ উড়ে উড়ে যাচ্ছে, উপরের দিকে উঠছে দেখুন। আর এই হোটেলে কিছু সংস্কার কাজ চলছে। যেমন আমি দেখতে পাচ্ছি একটা সুইমিং পুল বানানোর কাজ চলছে এই হোটেলে। তারপর নিচে ওনারা কি যেন একটা করছেন। আর ফিফা ওয়ার্ল্ড কাপের একটা স্ক্রিন বানানো আছে এখানে। এখানে যখন খেলা হয় সবাই এখানে খেলা দেখেন। উপর থেকেও এটা দেখা যায় এই ব্যালকনি থেকে। আবার নিচে যেও দেখার ব্যবস্থা আছে। বসে বসে এখানে দেখুন বসার জায়গা আছে। এটা একটা মানে খুবই ভালো একটা হোটেল। আপনারা যদি কখনো নেপালে আসেন অবশ্যই এই হোটেলটিতে ভিজিট করবেন। এবং আরও কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করি। আসলে আমার হালকা একটু মেসি হয়ে আছে। একদিন ছিলাম এখানে। তো এখানের যে পানিটা দেখুন, এখানে লেখা আছে যে ইকো ফ্রেন্ডলি হাইড্রেশন। এটা হচ্ছে ইন হাউস রিভার্স অসমোসিস পিউরিফাইড ওয়াটার। তারা কিন্তু চাইলে একটা পানির বোতল বিক্রি করে অবশ্যই অনেক টাকা ইনকাম করতে পারতো, কিন্তু দেখা গেছে যে তারা নিজেরাই মাউন্টেন ভিস্তা রিট্রিট নাগরকোট এই হোটেলটি কিন্তু সে ধরনের ব্যবসা করছে না। তারা তাদের ক্লায়েন্টদেরকে তাদের রিভার অসমোসিস সিস্টেমের যে পানি নিজের ইন হাউস ফিল্ট্রেশন করে খাওয়াচ্ছে। এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। আর কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি। আমি আসলে যা করি তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। যেমন হোটেলের টাওয়েল ব্যবহার না করাই ভালো। ব্যক্তিগতভাবে আমি নিজস্ব টাওয়েল ব্যবহার করার চেষ্টা করি হোটেলে। আর আপনারা যারা ট্রাভেল করবেন তারা অবশ্যই জ্বর মাথা ব্যথার জন্য আমেরিকাতে আসলে টাইলেনল এবং বাংলাদেশে হচ্ছে প্যারাসিটামল এই ধরনের ওষুধগুলো সঙ্গে আনবেন। এবং পেট খারাপের জন্য ওষুধ আনা দরকার। আমেরিকাতেও আছে অ্যান্টিডায়রিয়াল ট্যাবলেট, তারপর বাংলাদেশে আছে ফিলম্যাট, ফ্লাজিল এই ধরনের ট্যাবলেটগুলো। এগুলো সঙ্গে ক্যারি করা খুবই ভালো। এবং ফার্স্ট এইড, ছোট্ট একটা ফার্স্ট এইড বক্স, ইমার্জেন্সি যদি কোনো কিছু হ্যাপেন হয় তাহলে সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য। এখন আমি বের হব ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট রুটি, ওয়াফল, ডাল, ভেজিটেবল, আলু, কোনো কিছু, সিদ্ধ ডিম। তারপর এখানে হচ্ছে সসেজ, বেগল, কফি, অনেক কিছু আছে এখানে। সকালের ব্রেকফাস্টে দুধ সিরিয়াল খাচ্ছি, কারণ আমার শরীরটা বেশি ভালো নেই, সেই জন্য বেশি কিছু খেতে পারছি না। ব্রেকফাস্ট শেষে বিভিন্ন সিনারি দেখতে বের হয়েছি। অনেক সুন্দর সুন্দর ভিউ, মানে উপর থেকে নিচে তাকালে অনেক ভালো লাগে। ট্রেইল আছে নিচে, দেখি ওই ট্রেইলে যাওয়া যায় কিনা। একটা জিনিস লক্ষণীয় যে আমাদের দেশে যদি এরকম থাকতো, মানে হোটেলের নিচে খোলা, তাহলে যে কত ময়লা আবর্জনা দেখতাম আমরা। কক্সবাজারে আমার বাংলাদেশ ট্যুরের আগের ভিডিওতে আপনারা দেখবেন যে কত ধরনের ময়লা, মানে হোটেলের কর্নারগুলোতে, হোটেলের বাইরে, রাস্তাঘাটে, মানে এত ময়লা, মানে অকল্পনীয়। আর এখানে দেখুন, নেপাল একটা ছোট্ট দেশ, বাংলাদেশের চাইতে তাদের মুদ্রার মানও অনেক কম।
বাংলাদেশে যদি $1 ভাঙানো হয় তাহলে 123 টাকা পাওয়া যায়, আর নেপালি রুপি পাওয়া যায় 150 নেপালি রুপি। তার মানে তাদের ইকোনমির অবস্থাও এতটা ভালো না। তারপরে কিভাবে সম্ভব? তাদের ফেডারেল রিজার্ভ কম আছে, তারপরেও তারা নিজেদের জন্য কাজ করে, নিজেদের মানুষের জন্য কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। এত সুন্দর করে সবাই ঝাড়ু দিচ্ছে, সকালবেলা দেখলাম ক্লিন করছে। সত্যিই প্রশংসনীয় এই বিষয়গুলো। হোটেলে দেখতে পাচ্ছি হুন্ডাই, কিয়া, এই গাড়িগুলো বেশি চলে এখানে বোঝা যাচ্ছে। মিৎসুবিশি, BYD, এই গাড়িটি খুব চলছে। এটা চায়নার একটা গাড়ি। বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে এই গাড়িটার চাহিদা ব্যাপক। এবার একটু নিচের দিকে যাই, গিয়ে দেখি নিচে কতটা নিচে যাওয়া যায় বা কীরকম ভিউ দেখা যায়। সুজন ছবি তুলছে। একটা মজার বিষয় ঘটে গেছে, কিছুক্ষণ পরে আমরা এই হোটেলটা ছেড়ে দিব, আর একটা হোটেল নিয়েছি, মানে ওইটা থেকে ভিউ আরও ভালো দেখা যায় বা কিছু। বাট এই হোটেলটা হচ্ছে জাস্ট এই যে হোটেলে আছি এখন এইটার পাশেরটা, এটা হচ্ছে সেই হোটেল। মানে একদম কাকতালীয়ভাবে মিলে গেছে, আমরা নিজেও জানতাম না যে এটা এইখানে হোটেল। আর এটার দামও বেশি, এটা অনেক পুরনো একটা হোটেল। বাট আমরা যে হোটেলে উঠেছি এটা হচ্ছে ব্র্যান্ড নিউ হোটেল, কিন্তু এটার দাম বেশি, হয়তো বা ভিউ এর কারণে। বাংলাদেশি অনেক ব্লগার আমি দেখেছি এই হোটেলে এসছে। তো যাই হোক, বেশি মানে কষ্ট করতে হবে না এই হোটেল থেকে যাওয়ার সময়, জাস্ট লাগেজটা টেনে নিয়ে হেঁটেই চেক ইন করা যাবে। সেটি কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। উপর থেকে নিচের ভিউ দেখতে আসলে ভালোই লাগে। আর আমরা যেই হোটেলে উঠছি সেটি হচ্ছে সামনের হোটেলটি। পাহাড়ের মধ্যে কিভাবে এই 6 তলা বিল্ডিংটা করা হয়েছে, মানে একটা ইঞ্জিনিয়ারিং, একটা মানে অন্যরকম। কত নিচে পাহাড়, সো মাই গুডনেস। এখানে একটা সুইমিং পুল বানানো হচ্ছে এবং আরও রুম বানানো হচ্ছে। আর এই দিক থেকে নিচে যাওয়া যায় অনেক নিচ পর্যন্ত। নিচে আর যাচ্ছি না, বাইরের ওয়েদার ক্লিয়ার হওয়া শুরু হয়েছে। আমরা এই হোটেলটা এখন ছেড়ে যাচ্ছি অন্য আরেকটি হোটেলে। মুহূর্তে আমাদের আগের হোটেল থেকে বের হয়ে আমরা এসেছি হোটেল কান্ট্রি ভিলাতে, এখন এখানে চেক ইন করব। এটি হচ্ছে কান্ট্রি ভিলা হোটেলের রিসেপশন, হোটেল কান্ট্রি ভিলা নাগারকোট। ওদের হয়তো বা এয়ারপোর্ট শাটল সার্ভিসও আছে, এখান থেকে আমরা সিটিতে যেতে পারবো আশা করছি। চলুন তাহলে ভেতরের পরিবেশটা একটু দেখিয়ে আনি। সুন্দর একটা স্ট্যাচু, সুন্দর লবি, সাগারমাথা হল। এখানে বিভিন্ন সুভেনিয়ার আছে, টুপি, টুপি একটা কিনতেই হবে। তারপর মাফলার, ল্যাপটপ ব্যাগ, কাপ, সুভেনিয়ার। এখানে খুব সুন্দর ঢোল, অনেক আগেকার আমলের কয়লার আয়রন। নেপালে একটা টুপি পরে দেখি কেমন লাগে, খুবই রাজকীয়। কালো টুপিটা দেখি।
কালোটাই মনে হয় সুন্দর। দেখি একটা নিব টুপি এখান থেকে। চমৎকার বসার জায়গা উইথ ভিউ। আশা করি আমরা ভিউ সহ হোটেল পাবো ওই পাশটাতে। আমাদেরকে আগমনী শরবত দেওয়া হয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়েলকাম ড্রিঙ্ক। এটা হচ্ছে, এটা কি ভাবি? আনারসের শরবত, আর আরবিতে এটাকে বলে আনানাসুন, কিন্তু শরবতের আরবি কি জানি না। আনানাসুন। মোটামুটি ভালো। আমরা যাচ্ছি আমাদের রুমে, যেতে যেতে ভিউ দেখতে দেখতে যাচ্ছি। আমরা চেক ইন করেছি, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের রুম। ওই হোটেল থেকে এটা আসলে অনেক ছোট, এখান থেকে জাস্ট ভিউ দেখা যায়। আমরা ওইটাতে থেকে এসেছি, দেখা হ্যাঁ, আমাদের হোটেলটা ওই পাশেরটা, আমরা 5 তলায় ছিলাম। এই যে ভিউ দেখা যাচ্ছে একটা সুন্দর এখান থেকে। এই ভিউটা ভালো, ওইটা গাছে থাকে। এবারে আমার রুমে যাচ্ছি, আমার রুমটার আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি কি কি আছে। করিডোর, এইটা হচ্ছে আমার রুম 304। তো এটা হচ্ছে টাচ করলেই হবে, আর এখানে আপনার কার্ডটা ঢোকাতে হবে, তাহলে ইলেকট্রিসিটি চলে এসছে। আর আমি হাতে কিছু টাকা নিয়েছি, কারণ যে লোকটা দিয়ে গেল জিনিসগুলো তাকে একটু টিপস দিয়েছি 100 নেপালি রুপি। প্রথমেই আপনাদেরকে দিচ্ছি রুম ট্যুর। একটা বেড আছে এখানে, আর এখানে হচ্ছে টি, কফি, ওয়াটার। এখানে একটা ছোট্ট রেফ্রিজারেটর আছে। আর এখানে হচ্ছে ক্লোজেট, এক্সট্রা বালিশ, কম্বল, বসার সিট, এগুলো বাইরের জন্য। আর সবচেয়ে ভালো লাগে যেটা, এটা হচ্ছে বারান্দায় বসে বসে আপনি বাইরের ভিউ দেখবেন। কিছুক্ষণ পরে আসছি ভিউ দেখতে, আর হোটেলের রুমের মধ্যে কী আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে আনি। আর আছে বাথরুম, ফুল বাথরুম, এটা গ্লাস দিয়ে ঘেরা আছে। শাওয়ার এরিয়াটা, এটা আমেরিকান স্টাইলে বাথরুমটা করা। সিঙ্ক, আর হচ্ছে কমোড, তারপর শাওয়ারের জন্য শাওয়ার এরিয়া। বারান্দায় বসেছি বাইরের ভিউটা দেখার জন্য। বসে আসলে দেখা যায় না, দাঁড়িয়ে দেখতে হবে। আর গতকালকে যে হোটেলটাতে ছিলাম, এটা আসলে চমৎকার, মানে 10 all 10। অনেক বড় রুম ছিল, প্রাইসও ছিল এই হোটেলের চাইতে কম। আর এটাতে প্রাইসও বেশি, আর আমার কাছে এতটা ভালো লাগেনি। পুরনো একটা ভাইব আছে এটার মধ্যে, কিন্তু রুমগুলো অনেক ছোট। মানে আমি ভালো হোটেলে থেকে ফেলেছি আগে, সেজন্য এটা হয়তো বা কম্প্যারিজনে ভালো লাগছে না। হোটেল মাউন্টেন ভিস্তা রিসোর্ট, এই হোটেলে উঠবেন, খুবই ভালো লাগবে। হোটেল কান্ট্রি ভিলা, দুইটা হোটেল খুবই কাছাকাছি। কান্ট্রি ভিলা হচ্ছে খুবই পুরনো এবং ছোট ছোট রুম। আর তবে একটা জিনিস, একটু ক্লিয়ার ভিউ আছে এখান থেকে, আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কাছে বেস্ট লেগেছে মাউন্টেন ভিলা রিট্রিট এই হোটেলটি। সার্ভিস অসাধারণ, অসাধারণ সার্ভিস, ট্রাস্ট মি। আর বাংলাদেশে যারা কক্সবাজার বা বিভিন্ন জায়গায় বেড়াতে যান, ওইখানের প্রচুর এক্সপেন্সিভ, প্রচুর এক্সপেন্সিভ। আর আপনারা এখানে ফ্রি পাচ্ছেন ভিসা, 15 দিন বা 1 মাসের জন্য ফ্রি ভিসা বাংলাদেশি সিটিজেনদের জন্য। কোনো টাকা পে করতে হবে না। প্রথম বছর একবার এন্ট্রি, পুরোটাই ফ্রি।
পরের বার আসলে $30 দিতে হবে ভিসা ফি। বাংলাদেশের ভিতরে মানে এত খরচ, প্রচুর খরচ বাংলাদেশের ভিতরে, যেটা কিনা অন্যান্য জায়গায় আপনি নেপাল বলুন, ইন্ডিয়া বলুন, শ্রীলঙ্কা বলুন, যেখানেই যান না কেন এতটা খরচ না। এটা আপনারা যখন গুগলে সার্চ করবেন বা হোটেলগুলো দেখবেন সেটা বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশি যারা আছেন বিভিন্ন জায়গায়, সরকারি প্রশাসন বলেন বা বিভিন্ন জায়গায়, মানে কেমন যেন দৃষ্টিটা অন্যরকম, মানে একটা খারাপ দৃষ্টিতে দেখছে, মানে একটা মন মানসিকতা খুবই ন্যারো মেন্টালিটি। মানে আপনি কাকে নিয়ে ভ্রমণ করছেন, মানে আপনি যদি স্ত্রীকে নিয়েও ভ্রমণ করেন তবুও তারা মানে আপনি যদি আপনার ক্লোজ ফ্যামিলি মেম্বার নিয়েও ভ্রমণ করেন তারপরেও তারা একটা খারাপ ইঙ্গিত বা বাজে ইঙ্গিত তুলবে, এই ধরনের অবস্থা। আর ইন্টারন্যাশনাল ট্যুরিজমের ক্ষেত্রে আসলে এটা করে না কেউ। সবাই, আপনি ব্যাংকক, থাইল্যান্ড, যেই দেশে হোক না কেন তারা কিন্তু এমনটি করে না, মানে বাজেভাবে কারো দিকে তাকায় না বা কোনো ধরনের প্রশ্ন করে না অতিরিক্ত। কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় আমি দেখেছি অনেক মানুষকে অনেক প্রশ্ন করছে, কেন যাচ্ছে, সাথে কে যাচ্ছে, কি হয়, সম্পর্ক কী, ও মাই গুডনেস, ধর্ম কী, মানে মারাত্মক একটা পরিবেশ আর কি। আর বাংলাদেশে কিন্তু যারা ব্যবসা করছেন, হোটেল ব্যবসায়ী বা বিভিন্ন জায়গায়, তারা কিন্তু প্রপারলি সরকারকে ট্যাক্স দিচ্ছেন না। অন্যান্য দেশে যে ট্যাক্সেশন সিস্টেমটা, আমি যেহেতু ইউএসের নাগরিক, আমি ইউএসের ট্যাক্সের সিস্টেমটা বলছি। 8% ট্যাক্স আপনাকে দিতে হবে, আপনি যেখানেই খান না কেন, রেস্টুরেন্ট বলুন বা যেখানেই থাকুন না কেন, হোটেল বলুন। আমার কাছে আসলে মানে একটু দ্বিধা জাগে যে বাংলাদেশের সরকার সেই ট্যাক্সটুকু পাচ্ছেন কি না। আমি অনেক ভিডিও দেখি যেগুলোতে কিনা দেখা যাচ্ছে যে একজন হোটেল মালিক 10 পাতিল খিচুড়ি বিক্রি করছেন, মানে 10 পাতিল, 20 পাতিল, 30 পাতিল বিক্রি করে ফেলছেন। এক একটা পাতিল থেকে 220 জন, 30 জন খাচ্ছে, যেখানে কিনা এক একজনের প্রাইস আসছে 100 টাকা, 150 টাকা, 200 টাকা। যে এত টাকা বাৎসরিক হিসাব করলে দেখা যায় যে অনেক টাকা, বা মান্থলি যদি কেউ হিসাব করে, এগুলো ট্যাক্স কোথায়? সরকারকে অবশ্যই ট্যাক্সেশনের আওতায় আনতে হবে বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে। কারণ যারা বাংলাদেশে বড় লোক তারা শুধু বড় লোকই হয়ে যাচ্ছে। যারা রেস্টুরেন্টের ব্যবসা করছে সাপোজ, তারা ভাইরাল হয়ে যাচ্ছে, এত টাকা তারা কি করছে? সমাজে কন্ট্রিবিউশন করছে না, টাকাগুলো তারা জমাচ্ছে। একটা দেশে আসলে এতটা, মনে করুন এতটা ধনী দরিদ্রের ব্যবধান, এটা খুবই দুঃখজনক। আমেরিকাতে যদি একটা ক্লিনার $15 বেতন পায়, একটা রেস্টুরেন্টে কাজ করে সেও $15 বেতন পায়, বা একটা অফিসে কাজ করে সরকারি, সেও $15 বেতন পায়। বরং ক্লিনাররা আরও বেশি বেতন পেয়ে থাকে, $20, $22 এরকম। আমাদের বাংলাদেশে সমতা আনতে হবে প্রত্যেকটা কাজে, এবং সরকারের পক্ষ থেকে কত টাকা বেতন হবে সেটা মিনিমাম 50 টাকা বা 100 টাকা ঘন্টা কতটা হবে, একটা মানুষ কত বেতন পাবে, সেটা ঠিক হওয়া জরুরি। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা সরকারি চাকরি করেন তাদের বাসায় 2-3টা করে গাড়ি দেওয়া, 2-3টা ড্রাইভার দেওয়া, কাজের লোক দেওয়া, ইভেন বাসা পর্যন্ত তাদেরকে দেওয়া হচ্ছে। এই খরচগুলো কে বহন করছে? সরকার। তো বাংলাদেশের অর্থনীতির টাকা তো সব ওইখানেই চলে যাচ্ছে। কেন? একটা মানুষকে বেতন তো তাকে দেওয়াই হচ্ছে, বেতন দিয়ে সে তার বেতন খরচ করে সেগুলো সে করবে। তাহলে সমাজে একটা সমতা আসবে। আশা করি প্রশাসন এই বিষয়গুলো দৃষ্টি দেবেন, না হলে কোনোদিনও আমাদের জন্মভূমির উন্নয়ন হবে না। নিচের ভিউ আসলে তাকিয়েই থাকতে ইচ্ছা করে, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝখানে বাড়ি। নিচেও কিন্তু বাড়ি ঘর আছে, বিভিন্ন প্ল্যান্ট আছে, হয়তো বা পানি পরিশোধনের বা কোনো কিছু। আর এখান থেকে মাউন্টেন ভিস্তা রিট্রিট হোটেলটাও দেখা যাচ্ছে। খুবই সুন্দর পরিবেশ, মানে এখানে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকলেও আপনার সময় ফুরবে না, এত সুন্দর। যাই হোক, এখন একটু বাইরে যাব, বাইরের কিছু ভিউ পয়েন্ট
বা কী কী আছে একটু ঘুরে দেখার চেষ্টা করব। আমি আমার রুম থেকে আমার বন্ধুকে ডাকলাম, বন্ধু আসলো বারান্দায়, ভাবিও আসলো। তো একটা জিনিস চোখে পড়লো যে এইখানে যে রুফ দেখা যাচ্ছে, এই রুফটা শিঙ্গেলস দিয়ে তৈরি। এটা হচ্ছে আমেরিকাতে এই রুফ বা দেওয়া হয় কাঠের উপরে, তারপর এই শিঙ্গেলসগুলো জাস্ট নেল দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এটার স্থায়িত্ব 25 থেকে 30 বছর পর্যন্ত। এটা যদি বৃষ্টি পড়ে তাহলে কোনো সাউন্ড হবে না, আর এটা অনেকটা পরিবেশ বান্ধব বা অনেকটা সহজ ইনস্টলেশন করা। আমেরিকাতে এটা ব্যবহার করা হয়। নিচে 313 নম্বর, 19 নম্বর, 419 নম্বর রুম। আমাদেরকে দিচ্ছে ওইটা না? হোটেল থেকে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে। আমরা হোটেল থেকে একটা গাড়ি নিয়েছি, যেটা 6500 নেপালি রুপিতে আমাদেরকে 3টা জায়গা ঘুরে দেখাবে। আমরা এই গাড়িতে করে মাহিন্দ্রা হোটেলের গাড়িতে করে এখানে এসেছি, ভিউ টাওয়ারে যাচ্ছি। এখানে একটা জিনিস লক্ষণীয় যে দেখুন, গার্বেজ ফেলার জন্য নির্দিষ্ট জায়গা রাখা আছে। নাগরকোট ইজ মোর দেন সানরাইজ অ্যান্ড সানসেট। এখানে কি কি আছে বা কি কি হয়েছে এখানে সব কিছু লেখা আছে। হিমালয়াস সিন ফ্রম নাগরকোট। এখান থেকে হিমালয়ও দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। সাইট সিইং, ভিউ পয়েন্ট, এখানে একটা স্ট্যাচু আছে। এখানে অনেক ক্লিয়ার ভিউ, অনেক দূর পর্যন্ত দেখা যায়, দেখতেই পাচ্ছেন আশপাশটা। এখানে একটা কনস্ট্রাকশন চলছে। খুবই সুন্দর ভিউ, এই ভিউই দেখতে ইচ্ছে করে এরকম অবস্থা। আর হিমালয়ান পর্বত আমার মনে হচ্ছে একদম ওপারের যে পর্বতগুলো আছে এগুলো কিনা আমি জানি না, বাট বলছে যে হিমালয়ান পর্বতও দেখা যায় এখান থেকে। একটু আগে যেটা আপনাদেরকে দেখালাম, ভিউটা কিন্তু খুবই চমৎকার। So which side is the Himalaya? All Himalayan range. This one? Yeah. This range is all Himalayan. All is Himalaya. Okay, this one. Okay. Everest mountain is this side. এভারেস্ট হচ্ছে এই পাশে আর হিমালয় হচ্ছে এই পাশের যা আছে সব। ভাবি এভারেস্ট ইজ দেয়ার। এভারেস্ট হচ্ছে এইখানে, আমরা এখন এভারেস্টের রেঞ্জ দেখতে পাচ্ছি। যেন আবার ইট রেখে দিয়েছে। কই হিমালয় কোনটা দেখালেন? হিমালয় এখানে প্রোফাইল অফ দ্য হিমালয়াস ফ্রম নাগরকোট, এখান থেকে দেখা যায়। এখানে হিমালয় দেখা যায়। অসাধারণ প্রাকৃতিক নৈসর্গিক ভিউ, খুবই সুন্দর। এখান থেকে হিমালয়ের পর্বত দেখা যায়, মানে একদম অনেক দূরে।
চ্যাঙ্গুনারায়ণ মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বার 6 নাগারকট ভক্তপুর। এটা ভক্তপুরে আছি আমরা। চেয়ার মিউনিসিপ্যালিটি থেকে এই চেয়ারগুলো দেওয়া হয়েছে, বসার জায়গাগুলো। মেঘ দেখা যাচ্ছে। তোমার আর আমার একসাথে দুটো ছবি তুললাম না। আসো তুলি। বাইরে বলো ভাই ভাই। এবারে আমরা অন্য আরেকটি জায়গায় যাব দেখার জন্য। আমরা ট্রেল দিয়ে হেঁটে আসলাম, আরেকটা জায়গায় যাচ্ছি। ইউনিফিকেশন পার্ক ওপেন মিউজিয়াম। এখানে একটি পার্ক, খুব সুন্দর। প্লাস্টিক বোতলস অনলি। দেখুন রিসাইক্লিং এর কি সুন্দর ব্যবস্থা। নাগারকোট। এখানের একটা হিস্ট্রি, এখানের হিস্ট্রিটা এখানে লেখা আছে। এই পাশগুলো থেকেও ভিউ দেখা যায়। আমরা কিছুক্ষণ আগে ওই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটার উপর থেকে আমরা ভিউ দেখছিলাম। এখানে সুন্দর, এখান থেকেও ভিউ দেখা যায় মাউন্টেনের। আবার এদিক দিয়ে ট্রেইল আছে, এইদিকে যাওয়া যায়। আসলে ট্রেইলের জন্য স্পেশাল শু দরকার, এগুলো আমাদের কাছে নেই আর সময়ও নেই। আমার শরীরটা বেশি ভালো না, সেই জন্য আমি আর যাচ্ছি না। প্রচুর দর্শনার্থী আসে এখানে ভিজিট করার জন্য। এখানের সাইট সিইং দেখলাম, কিছু ছবি তুললাম, বেশ চমৎকার সুন্দর। যারা পাহাড় এবং প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই নেপালকে তাদের কনসিডারেশনে রাখতে পারেন ট্রাভেলিংয়ের ক্ষেত্রে। নিচের ভিউটা দেখতে আসলে ভালো লাগছিল, খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস। বিখ্যাত নেপালি খাবারগুলোর মধ্যে হচ্ছে নেপালি থালি, আরটা হচ্ছে গঞ্জুক, অ্যান্ড অ্যানাদার হচ্ছে আচার, রাইট? আচার। আমাদের যে গাড়ি নিয়ে যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন তার কাছ থেকে করে জানলাম যেতে যেতে। নেপালি থালি ট্রাই করার ইচ্ছা আছে। এটা হচ্ছে লোকাল বাস। যেতে যেতে একটা মন্দিরে যাচ্ছি এখন, যেতে যেতে দেখছি শহরগুলো, নিচে শহরগুলো। নেপালের ভিউ দেখে আই ফল ইন লাভ উইথ নেপাল। খুবই সুন্দর, মানে একটা আর্ট আছে যাই আসুক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। মানুষের মধ্যে শান্তি আছে, আমি বলবো স্যাটিসফ্যাকশন আছে এই এলাকার মানুষদের মধ্যে। ওয়াও, স্টানিং ভিউ, ভেরি ভেরি নাইস, এক্সেলেন্ট। অনেকক্ষণ ড্রাইভ করলাম আমরা আসলে একটা মন্দির দেখার জন্য। এত দূর বুঝতে পারিনি, বুঝলে আর আসতাম না আজকে। আমার আসলে এরকম আঁকা পাকা রাস্তা ভালো লাগে না, মনে হয় যেন মাথা ঘুরছে এরকম লং টাইম। এটা আসলে মানে সহ্য করার মতো না। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। দেখতে পাচ্ছি চাঙ্গো রেস্টুরেন্ট, টুরিস্ট টিকিট কাউন্টার অ্যান্ড ইনফরমেশন সেন্টার। এখানে
সুজাল রেস্টুরেন্ট। এখানে অনেক কাপড় চোপড় পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে সুভেনিয়ার হিসেবে। সুন্দর। গুড গুড, হাউ আর ইউ? We will check out, okay? You too. খুবই স্লিপারি, বৃষ্টি যখন হয় বি কেয়ারফুল। আমি আসলে স্লিপ কেটে যাচ্ছিলাম, আপনারা সাবধানে চলাফেরা করবেন। আর আমার ভাবি শুধু সাউন্ড করছিল কুকুর দেখে, কুকুর যে কখন কামড় দিয়ে ফেলবে ওনাকে সেটাই আমি ভাবছি। ভয় পাওয়া যাবে না কুকুর দেখে কখনো, জাস্ট বি নর্মাল। তো যাই হোক, এই মন্দিরে ঢুকতে গেলে বাংলাদেশি নাগরিকদের জন্য 300 নেপালি রুপির প্রয়োজন হয়, আর যারা আমেরিকা থেকে আসবেন তাদের জন্য 400 রুপির প্রয়োজন হয়, 400 নেপালি রুপি। সুন্দর সুন্দর পুতুল দেখা যাচ্ছে। এখানে হাতের তৈরি বিভিন্ন মুখোশ বানানো হচ্ছে, খুবই সুন্দর। হিস্টোরিক্যাল মাস্ক ওয়ার্কশপ, ভেরি নাইস। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। খুবই ঐতিহ্যবাহী মন্দির, যেটা দেখে বোঝা যাচ্ছে। অনেক পুরনো। চাঙ্গুনারায়ণ মন্দির লিখে সার্চ করলে আসলে বোঝা যাবে কি অবস্থা এটির, কবে তৈরি। কিছু কিছু জায়গায় রেনোভেশনের কাজ চলছে। খুব সুন্দর আর্ট, দেয়ালগুলোতে খুবই সুন্দর শিল্পকর্ম। এখানে ভাজান চলছে, খুবই সুন্দর, মানে গান গাইছে। চাঙ্গুনারায়ণ। আমরা এই মুহূর্তে 1541 মিটার উপরে আছি। এটা 18 কিলোমিটার ইস্টে কাঠমান্ডু থেকে, কাঠমান্ডু যে সিটি সেখান থেকে। স্থাপনাটি এটি 1600 সেঞ্চুরির দিকে প্রতিষ্ঠিত। It's a good viewpoint. Wow. মন্দিরের পাশে আমরা একটা ভিউ পয়েন্ট দেখতে এসেছি। প্রচুর মানুষ বসবাস করে এই শহরে, পাহাড় ঘিরে বাড়িঘর। রুফটপে পানির ট্যাঙ্ক। ছবি তুলবা?
এই নেপাল সিটি অনেক অনেক ঐতিহ্য বহন করে। আমরা নারায়ণ চেঙ্গুনারায়ণ মন্দির দেখা শেষ করে এখন যাচ্ছি সাসপেনশন রাইট ব্রাদার, সাসপেনশন ব্রিজ দেখতে যাচ্ছি। এটা অনেক দূর হবে, যতটুকু মনে পড়ছে প্রায় 30 মিনিটের ড্রাইভ তো হবেই। যেহেতু রাস্তাঘাট একটু আঁকা বাঁকা, সেহেতু ড্রাইভিং করতে হয় খুবই ধীরে সুস্থে। একটু জোরে গাড়ি চালালেই দুর্ঘটনার শিকার হতে হয় এখানে, বাট এখানে সহজে দুর্ঘটনা ঘটে না। আমাদের যিনি ড্রাইভার তিনি বললেন। এখানে নেপালি ভাষায় লেখা আছে রানঝুলা, রানী ঝুলা ও রানঝুলা, ওকে, রানঝুলা ব্রিজ। टिकट कितना है? এটা 50 रुपीस। আমরা যাচ্ছি একটা ব্রিজে, ঝুলন্ত ব্রিজ। রানী ঝুলা ব্রিজে যাওয়ার সময় বিদেশি নাগরিকদের জন্য টিকিট কাটতে হয়, জনপ্রতি হচ্ছে 50 রুপি। আমরা পাহাড়ের ভেতরে যে দেখতে চাই যে পাহাড়ের ভেতরটা কীরকম, এটার একটা ফিল এখানে পাওয়া যাবে আমি আশা করছি। সুখবাদর তামাং, নাইস নেম। জিপ লাইনিং Nepal long range. How much is the zip lining 85 is from 4,500 per person? per person. That's nice. If we had time, maybe we could go, but not now. It's very scary. জিপ লাইনিংও আছে এখানে। আর ওনার যে নাম আমি আসলে সেটা উচ্চারণই করতে পারছি না। বৃষ্টি হলে আসলে এই এলাকাটি একটু পিচ্ছিল থাকে এবং রিস্কি, সেই জন্যই এখন বৃষ্টি সিজন, সেই জন্য আসলে মানুষজন কম আসছেন নেপালে ঘুরতে। আমাদের ভাগ্য ভালো, আজকে সেরকম বৃষ্টি নেই, আমরা যাচ্ছি। আমরা এখন একটা ব্রিজে যাব। আমরা গহীন অরণ্যের মধ্যে এসেছি, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আর এটা হচ্ছে ব্রিজ, যে সাদা লাইনটা দেখতে পাচ্ছেন সেটা ব্রিজ, সাসপেনশন ব্রিজ। ওই ব্রিজে যাব, ওই ব্রিজ দিয়ে হাঁটবো, ওই প্রান্তে যাব, তারপর আবার ফিরে আসবো। এখানে হচ্ছে পাহাড়ের মধ্যে ছোট্ট একটা দোকান, এর মধ্যে অনেক কিছু বিক্রি হয়, পানি, কোল্ড ড্রিঙ্ক। নেপাল से नींबू पानी खाচ্ছি আমরা। ब्रिज का नाम क्या है? সাসপেনশন ব্রিজ। এটি হচ্ছে সাসপেনশন ব্রিজ। এখন এই ব্রিজে যাব, খুব স্ট্রং মনে হচ্ছে। দেখি ভাবি, আমি একটু আগে যাই। এইটা পোকাটাতে আরো বেশি আছে। খুব সুন্দর করে ব্রিজটা বানানো। ভিডিও আমরা একটা ভালো সার্ভিস পেয়েছি হোটেল থেকে, ড্রাইভার সহ গাইড। উনি আমাদেরকে গাইড করছেন এবং এই জায়গাগুলো ঘোরাচ্ছেন। আমি যখন হাঁটছি এই ব্রিজে, এই ব্রিজটা কিন্তু দুলছে, মানে নড়ছে এদিক সেদিক, খুব ভালো লাগছে, দোলনার মতো। ব্রিজটা আসলে দুলছে। नहीं, थैंक यू ना, धन्यवाद। बहुत अच्छा आएगा दादा, पूछ भी बता देंगे।
नहीं भाई साहब, बहुत बहुत धन्यवाद। मैं एक फोटोग्राफर भी हूँ भाई साहब, ओके। मेरे पास भी ऐसे कैमरा है, बहुत सारे कैमरा है मेरे पास। $10,000 के कैमरा है मेरे पास, 15 লাখ होगा। ইয়া সো এই হচ্ছে ব্রিজের মাঝখান থেকে ভিউ আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ডান পাশ, আর এটা হচ্ছে বাম পাশ ব্রিজের। ওয়াও, ফোনটা একবারে পড়ে গেলে একদম শেষ, কিন্তু ভালো করেই ধরেছি, পড়বে না আশা করছি। আমার ডান পাশে হচ্ছে ভক্তপুর এবং কাঠমান্ডু সিটি। আর এই ব্রিজটি বানানোর সময় একটি ঘটনা আছে এখানে। এই ব্রিজটি বানানো হয়েছে, ওই পাশে একটা গ্রাম আছে, এই গ্রামের লোকজনের জন্য এই ব্রিজটি বানানো হয়েছে। আর এই ব্রিজটি বানানোর সময় 2 জন লোক মৃত্যুবরণ করেছে অ্যাক্সিডেন্ট হয়ে। এই মাঝখানের যে মোটা একটা তার আছে ওই পাশে, এই তারটা টানার সময় এখান থেকে ওই পাশে তারা অ্যাক্সিডেন্টালি নিচে পড়ে যেয়ে মৃত্যুবরণ করে। আসলে দেখুন, এত সুন্দর একটা ব্রিজ, আমরা আজকে সেটা উপভোগ করছি, এখানে এসে আনন্দ করছি, ছবি তুলছি, তারপর অনেকেই ভিডিও বানাচ্ছে, কিন্তু এর নেপথ্যে রয়েছে 2 জন মানুষের আত্মত্যাগ। তো যাই হোক, আসলে প্রতিটা জিনিসের মধ্যেই আছে কিছু আত্মত্যাগ, থাকে সব সময়। আমরা এই পুরো ব্রিজটি হেঁটে এই প্রান্তে এসেছি। আসলে ব্রিজের মেকানিজমটা দেখুন, বড় তার এখানে, তার এখানে অ্যাড হয়েছে। এটার নিচে তো অবশ্যই অনেক কিছু আছে। কিভাবে সিল করা হয়েছে এখানে, লোড কিভাবে নিচ্ছে এত বড় ব্রিজটা, আনবিলিভেবল। একটা কুকুর, তার পাটা ভেঙে গেছে, তারপরেও হেঁটে হেঁটে যাচ্ছে। ব্রিজটা দেখে খুবই সুন্দর লাগলো। এই ব্রিজটিতে আসলে লোড ক্যাপাসিটি কত সেটি বলা নেই, যে কতজন মানুষ একসঙ্গে এই ব্রিজে উঠতে পারবে বলা নেই সেই কথাটি। যাই হোক, এই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে যে একটা সুন্দর বাতাস বইছে পাহাড়ের পাশ থেকে আসা, মানে একটা সুন্দর একটা বাতাস এর মাঝখানে। এবং এটা একটা বড় সৌভাগ্য যে এই ব্রিজের মাধ্যমে পাহাড়ের মাঝখানটাকে দেখা খুব কাছ থেকে। খুবই ভালো লাগছে, এই দৃশ্যটি খুবই মনোমুগ্ধকর। নেপাল সরকার অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে করেছে। প্রচুর টুরিস্ট আসেন এই নেপালে। পাহাড়ের মাঝখানের ভিউ দেখলাম, এবারে যাচ্ছে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। দুপুরের লাঞ্চে আমি চিকেন মোমো নিয়েছি এবং আমাদের যে ভাইজান আছেন আমার সাথে, ওরা চিকেন মোমো নিয়েছে। ভাবি খাবে চিকেন বিরিয়ানি, দেখতে খুবই চমৎকার চিকেন বিরিয়ানি। নাইস। হচ্ছে বিখ্যাত নেপালি থালি, রাইট? এটি হচ্ছে বিখ্যাত নেপালি থালি। এইটা হচ্ছে ফেমাস নেপালের। আর নেপালের মোমো কিন্তু খুবই বিখ্যাত, এটা একদম ফেমাস। আপনারা নেপালে আসলে অবশ্যই থালি এবং এই মোমো অবশ্যই ট্রাই করবেন। ওয়ার্ল্ড কাপের খেলা উপলক্ষে এইখানে সব দেশের পতাকা লাগানো আছে। ইউনাইটেড স্টেটসের পতাকা, তারপর সৌদি আরব, জাপান, বিভিন্ন দেশের পতাকা এখানে লাগানো আছে। লাঞ্চ শেষে আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে। আমাদেরকে যে গাইড প্লাস আমাদের যে ড্রাইভার, তাকে নিয়ে লাঞ্চ করলাম এবং তাকে আমি $500
নেপালি রুপি তাকে বকশিসও দিয়েছি তার ভালো সার্ভিসের জন্য। মাত্র এখন বাজে সন্ধ্যা 6টা। আজকে হয়তো বা রাতে আর কোনো ডিনার করব না। নেপালিরা মূলত 4 বার খায়, মানে যে আমার গাইড ছিল সে বলল সকালে 8টার সময় একবার খায়, তারপরে হচ্ছে 11টার দিকে আরেকবার, দুপুরে একটা আবার খায় 5টা 6টার দিকে। ওরা আর খায় না। ওরা কিন্তু খুবই ফিট, তাদের শরীরে কোনো ফ্যাট নেই যারা নেপালে আছে। যিনি আমাদেরকে গাইড করছিলেন উনি ড্রাইভার হিসেবে 5 বছর চাকরি করছেন এই হোটেলে। তার বেতন হচ্ছে 15,000 টাকা বেসিক, সে 10 ঘন্টা কাজ করে। আর এমনিতে তার বোনাস সহ 30 থেকে 32,000 নেপালি রুপি তার আয় হয় প্রতি মাসে। এখানে যারা আছেন তারা খুবই সুখী। আমার খুব ভালো লাগে মানুষ যারা স্যাটিসফাইড থাকে এবং সুখী থাকে। আমার পেছনে সুন্দর মেঘ দেখা যাচ্ছে, হঠাৎই লক্ষ্য করলাম ভিডিও করতে যেয়ে। মেঘ ভেসে বেড়াচ্ছে। এবার রুমে ফিরে যাব, একটু রেস্ট করব। বাহ, আমার পিছনে একটা লাভ সাইন দেখতে পাচ্ছি। এখানে বসে ছবি তোলার সুন্দর একটা জায়গা। মানে প্রতিটা জায়গায় এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনার মানে ফটোশ্যুটের মতো। ফটোশ্যুটের জায়গা প্রত্যেকটা জায়গায় এরকম, এই জায়গাগুলোতে। তো যাই হোক, আজকে ছিল আমার দ্বিতীয় দিন নেপালে। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল অন্য আরেকটি জায়গায়। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। নেপাল সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার এই ভিডিওতে করতে পারেন। আজকের মতো নেপালের নাগরকোট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।